4 দিনের সফরে চীনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের ব্যস্ত সময়ে অতিবাহিত। শুক্রবার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য স্পষ্ট, বললেন মির্জা ফখরুল। যারা ৭১-২৪ আলাদা করতে চায় তাদের উদ্দেশ্য সৎ নয়, মন্তব্য নাহিদ ইসলামের। অত্যন্ত স্পষ্ট কথা, ডিসেম্বর থেকে জুন 6 মাস, সুতরাং এটা কোনো রোড ম্যাপ দেওয়া হয়নি। ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১-এর যে স্পিরিট সেটি পুনর্জীবিত হয়েছে। বলে যারা এটাকে আসলে পরস্পর বিরোধী বা মুখোমুখি করে দাঁড়া করাচ্ছে তাদের উদ্দেশ্য অসৎ। ঈদে ঘরে ফেরা মানুষের চাপ বাড়ছে, ট্রেনে ভিড় নেই, বাস লঞ্চে বাড়তি ভাড়া আর সেবার মান নিয়ে অভিযোগ যাত্রীদের। দেখি দরজা বন্ধ, ইভেন প্রত্যেকটা সিটের মধ্যে মনে হয় যে 4 ইঞ্চি করে ময়লা। এবছরের পরিস্থিতি অনেক খারাপ, যাত্রী নাই, কেবিনের চাহিদা নাই। প্যাসেঞ্জার মোটামুটি আল্লাহর রহমতে এখন কম, আল্লাহর রহমতে 2-1 দিন পর আর কি বাড়বো। সংখ্যালঘু নির্যাতনে ভারতকে বিশেষ উদ্বেগজনক দেশ হিসেবে চিহ্নিত করল মার্কিন কমিশন। গোয়েন্দা সংস্থার এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো আমি নাবিলা সোহার। 4 দিনের সফরে চীনে পৌঁছানোর পর ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বোয়াও ফোরাম ওভার এশিয়া বিএফএ সম্মেলনের উদ্বোধনীতে ভাষণ দেবেন তিনি। বিএফএ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের এই অধিবেশনের পর খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কু দংউই স্থানীয় সময় দুপুর 2টায় বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রফেসর ইউনূস। এছাড়াও রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আগামীকাল বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। বোয়াও ফোরামের পাশাপাশি চীনের বিশ্বখ্যাত কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের সাথে বৈঠকের কথা রয়েছে তার। অধ্যাপক ইউনূস এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক 28 মার্চ বেইজিংয়ে অনুষ্ঠিত হবে, যেখানে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনায় স্থান পাবে। 29 মার্চ অধ্যাপক ইউনূস পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন এবং বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে। আগামী 29 মার্চ দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। একটা প্রভিন্স, হ্যাঁ, সেইখানে তো ওদের একটা প্রভিন্সিয়াল গভর্নমেন্ট গুলো চায়নার যে গভর্নমেন্টের যে ব্যবস্থা, গভর্নমেন্ট সিস্টেমে তাদের প্রভিন্সিয়াল গভর্নমেন্টের এনর্মাস পাওয়ার, তারা অনেক শক্তিশালী। তো এই গভর্নমেন্টের উনি অ্যাডভাইজার ছিলেন অনেক আগে। তো এইখানে হ্যাঁ, প্রফেসর ইউনূস, প্রফেসর ইউনূসকে সবাই চিনেন। উনি আজকে আসছেন না, কত সালে ওনার গ্রামীণ ব্যাংকের যে মডেল এখানে রেপ্লিকেটেড হয়েছে, ওনার সোশ্যাল বিজনেস মডেল এখানে রেপ্লিকেটেড হয়েছে, সবাই নিয়েছেন। এবং উনি যেই বলেন যে 30 ক্লাব, এইখানে চায়নার অনেকগুলো ইউনিভার্সিটিতে এই 30 ক্লাব আছে। তার যে এবং ওনার যে বই, এই যে 30 উপরে বই বা ব্যাংকার টু দ্য পোর, এখানে চাইনিজ ল্যাঙ্গুয়েজে এটা অনুবাদ হয়ে এটা একটা প্রচুর বিক্রি হয়েছে এখানে। স্বাধীনতা দিবসে বীর সন্তানদের স্মরণ করল গোটা জাতি। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় উপদেষ্টারা বলেন, 24-এর গণ অভ্যুত্থান ৭১-এর স্বাধীনতা রক্ষা করেছে। আশা করেন ব্যক্তি ও দলের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে রাজনীতিবিদরা ঐকমত্যে পৌঁছাবে। বিশিষ্ট ব্যক্তিদের পর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। মহান স্বাধীনতা দিবসে ভোরের আলো ফুটতেই সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্র ও সরকার প্রধান। বীর সংগ্রামীদের স্মরণে ফুলেল শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিউগলে বেজে ওঠে করুণ সুর। এরপরে জাতির সূর্য সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপরে রাষ্ট্রীয় সালাম জানায় সশস্ত্র বাহিনীর চৌকস দল।
জাতির সূর্য সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি। এরপর এক এক করে উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন দেশের কূটনৈতিকরাও। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা। তাদের কণ্ঠেও ঐক্যমত রাখার তাগিদ। তারা বলেন ২৪-এর গণ অভ্যুত্থান ৭১-এর স্বাধীনতা রক্ষা করেছে। ২৪-এ যে ছাত্র জনতা একটা ইস্যু হয়েছে, এইটাও কিন্তু আমাদের একটা আরেকটা বিষয়। অতএব এই দুইটা দিনই কিন্তু আমাদের বাংলাদেশের জাতি সর্বশ্রেষ্ঠ জাতি, এটাকে আমরা সবচেয়ে শ্রদ্ধার সঙ্গে পালন করব। নির্বাচনটা সুষ্ঠুভাবে করে দেওয়া, জনগণের প্রত্যাশা পূরণ করা। আরেকটা বড় বিষয় হচ্ছে, সবসময় আমরা বলি যে এই যে জুলাই অগস্টে যে হত্যাকাণ্ডটা হলো, যে বর্বরতাটা হলো, এইটার একটা সুষ্ঠু বিচার। বিগত ১৬ বছরে ফ্যাসিবাদ এই স্বাধীনতার যে কনসেপ্ট সেটাকে নষ্ট করে দিয়ে গেছে। ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই। আমরা মনে করি ২৪ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে এবং ২৪-এর গণঅভ্যুত্থান আবার একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১ অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে ২৪। এরপরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধের ফটক। ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণায় এই ভূখণ্ডের মানুষের সেরা প্রাপ্তি, যার মাধ্যমে গোটা বিশ্বকে জানিয়ে দেয় আমরা আর পরাধীন নই। পৃথিবীর মানচিত্রে আসে পরিবর্তন, আকাশে ওড়ে লাল সবুজের পতাকা, যুক্ত হয় নতুন এক রাষ্ট্র বাংলাদেশ। লামিয়া তিথি, যমুনা নিউজ, সাভার জাতীয় স্মৃতিসৌধ। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য নাই, তবে স্বার্থের সংঘাত রয়েছে, এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আজকের স্বাধীনতা দিবস প্রমাণ করে দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই। বিএনপির নেতার এমন বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যারা ৭১ ও ২৪-কে মুখোমুখি দাঁড় করাতে চায় তাদের উদ্দেশ্য অসৎ। এবারের স্বাধীনতা দিবসের আয়োজন থেকেও আবারও উচ্চারিত হয়েছে ৭১-এর গণহত্যাকারীদের বিচারের দাবি। এ এক অনিন্দ সুন্দর মুক্ত সকাল, যে সকালে নেই বিশেষ দল নিয়ে আধিক্যতা, নেই রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ভয়, ভীতি কিংবা সংশয়, বরং রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে নানা মত আর পথের দলের নেতাকর্মীদের ঢল নামে স্মৃতিসৌধে। সকাল ৮টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে ৭১ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই। আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে যে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে তারা আজকে স্বাধীনতা দিবসকে একটু খাটো করতে চায়। অনৈক্য কিছু নাই, স্বার্থের সংঘাত আছে। প্রত্যেকটা দলের যার যার একটা ইথিক্যাল জায়গা আছে, যার যার একটা মতাদর্শ আছে। এরপরেই স্মৃতিসৌধে আসেন নাগরিক পার্টির নেতারা, স্মরণ করেন ৭১-এর বীর শহীদদের, সমালোচনা করেন মির্জা আব্বাসের বক্তব্যের। ৭১ এবং ২৪ আলাদা কিছু নয়, বরং ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১-এর যে স্পিরিট সেটি পুনর্জীবিত হয়েছে। বলে যারা এটাকে আসলে পরস্পর বিরোধী বা মুখোমুখি করে দাঁড়া করাচ্ছে তাদের উদ্দেশ্য অসৎ। অন্যান্য রাজনৈতিক দলের নেতারা ২৪ থেকে শিক্ষা নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আমাদের এই অনৈক্যের সুযোগ যাতে আবার অনৈক্যটা হতে পারে অনৈক্য, কিন্তু এই অনৈক্যটা যাতে রাষ্ট্রের সংহতিকে নষ্ট না করে, আগামী দিনের সম্ভাবনাকে নষ্ট না করে। কারো বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করি নাই, ভবিষ্যতে আমরা করব না। মুক্তি সেনাদের শ্রদ্ধা জানাতে এসে আরও একবার উচ্চারিত হলো ৭১-এর গণহত্যাকারী দলের বিচারের দাবি। এখানে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েই তারা এই গণহত্যার বিভিন্ন মাত্রায় তারা সহযোগিতার ভূমিকা তারা পালন করেছে। ৭১-এর ঘাতকদের আমরা বিচার চাই। ওই ৭১-কে বাদ দিয়ে ৪৭-কে পুনরুত্থাপন করে ২৪ আনতে চায়। আমার ধারণা তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। স্বাধীনতা বিরোধী যে শক্তি, তারা যদি ক্ষমা না চায়, দুঃখ প্রকাশ না করে, ভুল স্বীকার না করে, তাদেরও বাংলাদেশের মাটিতে রাজনীতি করার কোনো অধিকার নাই বলে আমরা মনে করি। রমজান আর ঈদের ঘরে ফেরার ছুটি শুরু হয় এবছর তেমন একটা ভিড় ছিল না স্মৃতিসৌধে। দেখা যায়নি আওয়ামী লীগ ও তার ঘনিষ্ঠ কোনো রাজনৈতিক দলকে। যে আত্মত্যাগে এই স্বাধীনতা, সেই মুক্তিযুদ্ধ চেতনাকে ধারণ করে আগামী বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক, সাম্য, মানবিক আর গণতান্ত্রিক, এমন স্বপ্নের বাস্তবায়ন দেখতে চায় সাধারণ মানুষ।
তাই রাজনৈতিক দলের নেতারাও প্রতিশ্রুতি দিলেন আগামীর বাংলাদেশ হবে জনতার, যেখানে থাকবে না ভয়ের পরিবেশ। স্বাধীনতার সুফল পৌঁছাবে মানুষের ঘরে ঘরে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের যে কথা বলেছেন তা অস্পষ্ট, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। বলেন, একমাত্র নির্বাচিত সরকারই পারে দেশের চলমান সংকটের সমাধান করতে। প্রায় ১.৫ দশক পর সেই পুরনো নামে ফিরল জিয়া উদ্যান, যেখানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে যায় দলটির নেতৃবৃন্দ। স্বাধীনতা দিবসে স্লোগানে স্লোগানে দলের নেতাকর্মীরা স্মরণ করেন মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযোদ্ধাদের অবদান। তবে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টার জিয়ার অবদানের কথা স্মরণ না করায় হতাশার কথা জানান বিএনপি মহাসচিব। আমরা হতাশ হয়েছি যে তার বক্তব্যের মধ্যে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধা বীর উত্তমের নাম একবার উচ্চারণ করেন, অথচ এটাই ছিল ইতিহাস। আমরা আবারও চাই না আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে এখন আবার সেই ইতিহাস বিকৃত হোক। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট দাবি করে মহাসচিব বলেন, এতে সংকট আরও বাড়বে। এটা ভেগ, এটা অত্যন্ত অস্পষ্ট কথা। ডিসেম্বর থেকে জুন 6 মাস, সুতরাং এটা কোনো রোড ম্যাপ দেওয়া হয়নি। আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোড ম্যাপ এবং দ্রুত নির্বাচন, তা নাহলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না। নিজেদের স্বার্থে নয়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থেই বিএনপি নির্বাচনের কথা বলছে বলেন মির্জা ফখরুল। আমরা বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছি না। বিএনপি জাতির স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে, স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার স্বার্থেই বিএনপি নির্বাচনের কথা বলছে, নির্বাচিত পার্লামেন্ট এবং সরকারের কথা বলছে। মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় 24-এ এদেশের তরুণরা গণতন্ত্র এনে দিয়েছে বলেন মির্জা ফখরুল। এই গণতন্ত্র ধরে রাখার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তার। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বুধবার সারাদিনে 69টি ট্রেন চালালেও ভোগান্তি পিছু ছাড়েনি ঘরমুখো মানুষের। নৌপথে 38 রুটে লঞ্চ চলাচল করছে সদরঘাট থেকে, তবে চিরাচরিত ভিড় নেই ঘাটে। লম্বা ছুটির কারণে গাবতলী, মহাখালী, গুলিস্তান ও সায়দাবাদ বাস টার্মিনালে ঘরমুখো যাত্রীদের চাপ তুলনামূলক কম। বাড়তি ভাড়া আদায় ঠেকাতে তদারকিতে ছিল বিআরটি এর মোবাইল কোর্ট। ঈদে বাড়ি যাওয়ার আনন্দই আলাদা, তাই কাঙ্ক্ষিত ট্রেনের জন্য নির্ধারিত সময়ের আগেই প্ল্যাটফর্মে হাজির শত শত যাত্রী। কিন্তু জামালপুর কমিউটার ট্রেনের প্ল্যাটফর্ম নম্বর ঘোষণাকে ঘিরে নাজেহাল হতে হয় যাত্রীদের। 7 থেকে 1 নং প্ল্যাটফর্ম, আবার এখান থেকে 7 নং প্ল্যাটফর্মে দৌড়াতে হয় ছোট শিশু, ব্যাগ আর ভ্রমণের বোঝা নিয়ে। এই অনেক গরমের মাঝে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, অপেক্ষা করতে হয়েছে, আবার 1 নাম্বার থেকে 7 নাম্বারে আসতে হয়েছে। মেয়ে ছেলে বাচ্চারা সবাই পুচ্ছি পোচার পরে আবার বাইকিং করতেছে, আপনার 7 নম্বর পটপায় যান। পাবলিক উত্তেজিত হয়ে বলতেছে তাদেরকে জুতা ফিরানো দরকার। মাগরিবের আজানের সাথে সাথে অনেকেই ইফতার সেরেছেন ট্রেনে, বাকিরা প্ল্যাটফর্মেই থাকেন পরের ট্রেনের অপেক্ষায়। কিশোরগঞ্জগামী 11 সিন্দুর ট্রেন দেরিতে টার্মিনালে দিলেও ছিল না জেনারেটর। অন্ধকারে সিট খুঁজে পেতে নাকাল যাত্রীরা। ছিল অপরিচ্ছন্নতা ও অব্যবস্থাপনার অভিযোগ। সিট পাইতে অসুবিধা হয়েছে, কারেন্ট নাই, লাইট নাই, পাঙ্খা নাই। চেয়ার দিচ্ছে, চেয়ার খোঁজ, চেয়ার গেছে যদি অবস্থা হয় তাহলে বাকিগুলোর কি অবস্থা আছে? অনেক কষ্ট হয়েছে, কারেন্ট কানেকশন নাই, আইসা দেখি দরজা বন্ধ। ইভেন প্রত্যেকটা সিটের মধ্যে মনে হয় যে 4 ইঞ্চি করে ময়লা। টিকিট কালোবাজারি ঠেকানোর ঘোষণা থাকলেও যাত্রীরাই স্বীকার করলেন ব্ল্যাকে টিকিট কেনার কথা। এমনকি একই সিটের একাধিক দাবিদারের মধ্যে বাগবিতণ্ডাও চলে। ব্ল্যাকারের কাছ থেকে নিতে হয়েছে 400 টাকার টিকিট নিছি, টিকিটের দাম 170 টাকা। উনি বলতেছে ওনার সাথে আমার পেছ লেগে গেছে, এটা দেখতেছি সমাধান কেমনি করা যায়। অনলাইন থেকে নিয়েছিলেন নাকি কোনো ব্যক্তি থেকে? না, আমার ভাইয়ের কাছ থেকে আমি কইছি, বাইরে কইছি কাটি, তারপরে ভাই কাটিয়েছিল আর কি। আর আপনি আমি অনলাইন থেকে নিয়েছি। আচ্ছা,
এই ক্ষেত্রে এখন সমাধান কি হবে? সমাধানটা ভেরিফিকেশন করে দেখতে হবে আর কি। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে 38টি রুটে চলছে লঞ্চ, তবে যাত্রীদের আনাগোনা কম থাকায় হতাশ লঞ্চের কর্মচারীরা। ঈদ ঘনিয়ে আসলে বাড়বে মানুষের চাপ, সেই প্রত্যাশায় প্রস্তুতি নিয়েছে বিআইডব্লিউটিএ। আগামীকাল ভিড়টা বেশি হবে, এই জন্য একদিন আগে পাঠাইতে চাচ্ছি ফ্যামিলি, আমি যাবো ঈদের আগে। প্রত্যাশিত হওয়ার কারণে দেশে ভিড় নাই, দেখতে আছেন প্রতি বছরের থেকে এবছরের পরিস্থিতি অনেক খারাপ, যাত্রী নাই, কেবিনের চাহিদা নাই। দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আমাদের সার্বক্ষণিক কাজ করছে, এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীও এখানে সার্বিক সবাই আমরা সমন্বিতভাবে কাজ করছি। আশা করি কোনো দুর্ঘটনা ছাড়াই আমরা এই ঈদকে আমরা পার করতে পারবো ইনশাল্লাহ। রাজধানীর বাস টার্মিনালগুলোয় যাত্রীদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। এবার 9 দিন ছুটির কারণে চাপ নেই বললেন যাত্রীরা। বরাবরের মতো বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের, আর অস্বীকারের পাল্টা বক্তব্য পরিবহন সংশ্লিষ্টদের। এখনকার প্রাইস ছিল আপনার হচ্ছে 650 টাকা ভাড়া, কিন্তু ওই সময় লাগছিল 850 টাকা করে। এসব তদারকিতে তৎপর বিআরটি এর মোবাইল কোর্ট। যাত্রী পরিবহন ব্যবস্থা মনিটরিং করতে মহাখালী টার্মিনাল পরিদর্শন করেন বিআরটি এর চেয়ারম্যান। মালিকের পক্ষ এবং শ্রমিকের পক্ষ যারা আছেন তারা আমাদের সাথে আছে, ফলে তারা যদি আমাদের সাথে থাকে, অন্য ডিপার্টমেন্ট যদি থাকে, তাহলে চাঁদাবাজি, অতিরিক্ত ভাড়া আদায়, অন্য কোনো হয়রানি, মলমপাটি, অজ্ঞানপাটি, এগুলো আমরা আশা করি যেগুলো থাকবে। ঈদ যাত্রা ঘিরে বাস টার্মিনালগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন উপজেলা কৃষক দলের এক নেতা। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন উপজেলা কৃষক দলের এক নেতা। প্রত্যক্ষদর্শীরা জানায়, ইফতারের পর ঘর থেকে বের হলে বেশ কয়েকজন দুর্বৃত্ত সীতাকুণ্ড উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিনের উপর অতর্কিত হামলা করে। এ সময় তাকে এলো পাতারি কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জড়িতদের গ্রেফতারে চলছে অভিযান, জানিয়েছে সীতাকুণ্ড থানা। পরিবার জানায়, মাটি কাটার ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে একটি পক্ষের সাথে বিরোধ চলে আসছিল নিহত কৃষক দল নেতার। জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে নাম সংযুক্তের পর প্রত্যাহারের প্রতিবাদে নাটোরের বিভিন্ন স্থানে আলাদা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা। বুধবার রাতে সদ্য ঘোষিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটি থেকে নাম প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়ার পর দীঘাপাতিয়া, দত্তপাড়া এবং বড়াই গ্রামের বনপাড়া সহ বেশ কয়েকটি স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়। পদবঞ্চিত নেতারা বলেন, 17 বছরের ত্যাগী ও নিবেদিত প্রাণ নেতাদের নাম প্রত্যাহার করা মানহানিকর। গত 24 মার্চ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত 36 সদস্য বিশিষ্ট নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। এর 30 ঘণ্টা পর আরেক চিঠিতে এই কমিটি থেকে কয়েকজনের নাম প্রত্যাহার করা হয়। সংখ্যালঘুদের জন্য ভারতকে বিশেষ উদ্বেগজনক দেশ হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্রের ধর্ম বিষয়ক কমিশন। পাশাপাশি দেশটির গোয়েন্দা সংস্থা র এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশও করা হয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন USCIRF এর প্রতিবেদনে এমনটি জানানো হয়। এতে বলা হয়, ভারতে আশঙ্কাজনক হারে বেড়েছে সংখ্যালঘু নির্যাতন। মুসলিম সহ অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে এই বিদ্বেষ ছড়িয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি। ভারতের সংখ্যালঘু নির্যাতন ইস্যুটি আলোচিত দীর্ঘদিন ধরেই। মুসলিম সহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুরা উগ্র হিন্দুত্ববাদীদের নির্যাতন, হেনস্থা এবং বৈষম্যের শিকার হচ্ছেন। এবার এই ইস্যুতে প্রতিবেদন দিল মার্কিন ফেডারেল সংস্থা USCIRF। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের বার্ষিক প্রতিবেদন প্রকাশিত হয়। এতে উঠে আসে ভারতে চলমান সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি। প্রতিবেদনে ধর্মীয় নিপীড়ন হওয়া দেশগুলোর মধ্যে অন্যতম দেশ হিসেবে ভারতকে চিহ্নিত করা হয়, অন্তর্ভুক্ত করা হয় রেড জোনে। প্রতিবেদনে বলা হয়, 2024 সালে দেশটিতে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, মুসলিমদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। ক্ষমতাসীন দল বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মুসলিম সহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পাশাপাশি প্রতিবেদনে উঠে আসে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের বিরুদ্ধে 2023 সালে নিউ ইয়র্কে এক মার্কিন শিখ নাগরিককে হত্যা চেষ্টার অভিযোগ ওঠে। তারই আলোকে রয়ের ওপর নিষেধাজ্ঞার সুপারিশ করা হয় প্রতিবেদনে।
এদিকে বুধবার ওই প্রতিবেদনের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের দেয়া বিবৃতিতে বলা হয়, প্রতিবেদনটি উদ্দেশ্য প্রণোদিত। এর আগে গেল বছরও মার্কিন ধর্মীয় স্বাধীনতার প্রতিবেদনে ভারতের সমালোচনা করা হয়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। পাবনায় জেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে হট্টগোল হয়েছে। বুধবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার। এ সময় তিনি দাবি করেন, মুক্তিযুদ্ধের সময় দেশ ছেড়ে পালিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। পাশাপাশি স্বাধীনতার ঘোষক হিসেবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নেন তিনি। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে মুক্তিযোদ্ধাদের একাংশ। তাদের প্রতিবাদের মুখে বক্তব্য শেষ না করে চলে যান মাসুদ খন্দকার। মাসুদ খন্দকারের দাবি, যারা হট্টগোল করেছেন তারা সবাই আওয়ামীপন্থী। ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা বহুমাত্রিক জন সঞ্জিদা খাতুনকে শেষ শ্রদ্ধা জানালেন শিল্পানুরাগীরা। সুর ও গানের বাণীতেই যেন মৃত্যুর পর তাকে না বলা শাশ্বত ভালোবাসা আর শ্রদ্ধায় সিক্ত করল অগণিত শিক্ষার্থী। স্মরণ করল তার দীর্ঘ জীবনে সাংস্কৃতিক যাত্রার কথা। বিপ্লবে, বিদ্রোহে আর মানুষের জয়গানে লড়াকু সঞ্জিদা খাতুন যেন থেকে যাবে এক অনুপ্রেরণা হয়ে। ছায়ানট থেকে শহীদ মিনার গানে গানে সেই কথারই জানান দিল তার শিক্ষার্থীরা। শেষবারের মতো ছায়ানট প্রাঙ্গণে সঞ্জিদা খাতুন বছরের পর বছর ধরে যে প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, সেখানেই বাঙালিয়ানার তালিম নিয়েছেন অসংখ্য শিক্ষার্থী। সেই প্রাঙ্গণে আর ফিরবেন না প্রিয় সঞ্জিদা আপা। জীবনভর যে সুরের প্রদীপ জ্বালিয়েছেন তিনি, শিষ্যরা তাই দিয়ে দিলেন শেষ গুরুদক্ষিণা। রবীন্দ্র থেকে নজরুল কিংবা লালনের গান, সঞ্জিদা খাতুনের শেষ যাত্রায় ছিল সবই। লেখক, গবেষক, শিক্ষক আর সংগঠক, বহুমাত্রিক পরিচয়ের এই বটবৃক্ষের ছায়াতলে যারাই এসেছেন, সকলের কণ্ঠেই ছিল তার বন্দনা। তিনি প্রতি বছর সমাজ গড়ার লক্ষ্যে যা কিছু বললে মানুষ সচেতন হবে, মানুষের মধ্যে সুন্দর ভাবনা আসবে, সেই কথাগুলো নিয়ে তিনি সামনে আসতেন। তিনি রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ গঠন করে সারা দেশে শুদ্ধ সঙ্গীতের প্রগতিশীল চর্চা ছড়িয়ে দিয়েছিলেন। এগুলো নিয়ে তিনি সামনে আসতেন। তিনি রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ গঠন করে সারা দেশে শুদ্ধ সঙ্গীতের প্রগতিশীল চর্চা ছড়িয়ে দিয়েছিলেন। ছায়ানট থেকে সঞ্জিদা খাতুনের মরদেহ নিয়ে আসা হয় শহীদ মিনারে। বিদায় বেলায় সেখানেও থেকে যায় সুরের আবেশ, ছুঁয়ে যায় আগুনের পরশমণি। আছে দুঃখ, আছে মৃত্যু। নিয়ম মেনে বিভিন্ন সংগঠন যখন সঞ্জিদা আপার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন, তার শিক্ষার্থীরা তখনও গেয়ে যাচ্ছিলেন জীবনের গান। কিন্তু একটি ভালো ঐতিহ্য তিনি রেখে গেছেন পিতৃবৃদ্ধ মানুষ হিসেবে, এবং তার এই ধারা তার ছাত্রছাত্রীদের মাধ্যমে, তার গুণগ্রাহীদের মাধ্যমে অক্ষুণ্ণ থাকবে। সংস্কৃতি চর্চার মাধ্যমে নিজেদের মধ্যে যে ঐক্য গড়ে তোলা, শক্তি গড়ে তোলা এবং মাথা উঁচু করে দাঁড়ানোর যে শক্তি, এটা কিন্তু আমরা আপার কাছ থেকে পেয়েছি। সকলেরই আশা, সঞ্জিদা খাতুনের জীবনের সমাপ্তি ঘটলেও তার সৃষ্টি আর সৃষ্ট সম্পদ ছড়িয়ে যাবে পৃথিবীব্যাপী। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেটে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নগরীর রিকাবি বাজারের জেলা স্টেডিয়ামে এই আয়োজন করে সেনাবাহিনীর 17 পদাতিক ডিভিশন। আয়োজনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, জুলাই গণঅভ্যুত্থানের নিহতদের পরিবার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়করা। বক্তারা বলেন, স্বাধীনতার 53 বছরে এসে 24-এর গণঅভ্যুত্থান জাতীয় ইতিহাসের জন্য একটি মাইলফলক। চরম বৈষম্যমূলক এক সমাজ ব্যবস্থার শৃঙ্খলে বন্দী হয়ে গিয়েছিলাম। সেই প্রেক্ষাপটে 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসে এক অনন্য মাইল ফলক হিসাবে স্বমহিমায় উদ্ভাসিত হয়ে থাকবে।
ঈদ আনন্দ ছড়িয়ে দিতে ময়মনসিংহের নান্দাইলে ব্যতিক্রমী এক হাট বসিয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তির বন্ধন ফাউন্ডেশন, যেখানে ক্রেতারা ছিলেন শুধুমাত্র বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা। এজন্য দিতে হয়নি কোনো টাকা। আয়োজকরা জানান, অবহেলিত নিম্ন আয়ের মানুষের সন্তানদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতেই তাদের এই উদ্যোগ। বুধবার ময়মনসিংহের নান্দাইলের প্রত্যন্ত গ্রাম ফুলবাড়িয়ায় অবস্থিত একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য নির্মিত একটি স্কুল মাঠে এই আয়োজন হয়। ঈদকে সামনে রেখে মুক্তির বন্ধন ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ব্যতিক্রমী এই হাট বসিয়েছে এই স্কুলে, যার নাম দিয়েছেন ঈদের ফ্রি হাট। এমন আয়োজনে উচ্ছ্বসিত অভিভাবক ও স্থানীয় গ্রামবাসী। গাজীপুরেও নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে মহানগর বিএনপি। বুধবার সদর বিএনপি পার্টি অফিসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সকল শহীদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সভাপতি শওকত হোসেন সরকার। তিনি বলেন, সঠিক ইতিহাস থেকে তথ্য বিকৃতি করে পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করে দেশকে অরাজকতার দিকে ঠেলে দেয় আওয়ামী লীগ সরকার। তাই স্বৈরাচারী সরকারকে দেশের মানুষ বিতাড়িত করেছে। সঠিক তথ্য আমাদেরকে জানতে হবে, সঠিক তথ্য আমাদের প্রজন্মকে বলতে হবে। যেমন বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের যে 17 বছর এই দেশকে লুটতারাজ করে এবং এই দেশের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে ধ্বংস করে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাব 11-র পক্ষ থেকে এতিম শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে হাফিজুল উলুম কওমিয়া মাদ্রাসা ও এতিমখানার শতাধিক শিশুর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন র্যাব 11-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন সহ কর্মকর্তারা। সাজ্জাদ হোসেন বলেন, আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে র্যাব 11 এই কার্যক্রম পরিচালনা করছে। আগামীতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। তারাবো পৌর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির। এ সময় তিনি বলেন, দেশের স্বাধীনতা একটা দীর্ঘ সময় শেখ পরিবারের ঘরে বন্দী ছিল। এখন সেই পারিবারিক কারাগার থেকে স্বাধীনতা মুক্ত হয়েছে। জুলাই বিপ্লবীদের সাথে মিলে মিশে মুক্তিযোদ্ধারা একসাথে বাংলাদেশের স্বাধীনতা উদযাপন করতে পারছে। মুক্তিযুদ্ধকে শেখ মুজিবের পরিবার, শেখ হাসিনা তাদের পারিবারিক অর্জন হিসেবে বারবার এই জাতির সামনে উপস্থাপন করেছে। এমন কোন প্রতিষ্ঠান নাই যারা তাদের পরিবারের নামে শেখ পরিবারের নামে নামকরণ করেন নাই। চট্টগ্রামে ইন্টারনেট কেবল ও বিদ্যুতের অনেকগুলো পিলারে একসাথে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার মধ্যরাতে নগরীর বহুদ্দার হাট থেকে লালখান বাজার পর্যন্ত সড়কের দুপাশে সব পিলারে একসাথে আগুন ধরে যায়। আগুন নিভানোর আগেই বিদ্যুতের তার ও ইন্টারনেটের কেবল পুড়ে ছাই হয়েছে। হঠাৎ সব পিলারে আগুন দেখে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। দেশীয় ইন্টারনেট ব্যবসা ধ্বংস করতে এটি পরিকল্পিত নাশকতা বলে দাবি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন বাংলাদেশ ISPAB-এর। ঈদের কেনাকাটা জমজমাট মুখর দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্কে। শেষ সময়ে পরিবার প্রিয়জনের জন্য ঈদের কেনাকাটা শপিং মিলে ভিড় করছেন ক্রেতা দর্শনার্থীরা। এক ছাদের নিচে জামা, জুতো সহ পছন্দের সব পণ্য পাওয়ায় খুশি ক্রেতারা। আর ক্রেতা আকর্ষণে লোভনীয় সব অফার দিচ্ছেন বিক্রেতারাও। মিরপুরের বাসিন্দা নজরুল ইসলাম নানা ব্যস্ততায় কেনাকাটা হয়নি পরিবারের জন্য। বুধবার স্বাধীনতা দিবসের সরকারি ছুটিতে, তাই তো স্ত্রী সন্তানদের নিয়ে হাজির যমুনা ফিউচার পার্কে। আমি মিরপুর থেকে চলে আসছি। এখানে আসলে অনেক মার্কেট আছে, আমার বাসা মিরপুর একে, কিন্তু মার্কেট থাকলেও অনেক মানুষ মানে ওইভাবে হয় না আর কি। আর এখানে আসলে সুন্দরভাবে স্বচ্ছন্দভাবে কেনাকাটা করা যায়। সরকারি ছুটিতে ক্রেতা দর্শনার্থীতে মুখর দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্ক। পরিবার প্রিয়জনের জন্য ঈদের কেনাকাটায় নগরীর বিভিন্ন এলাকা থেকে ফিউচার পার্কে ভিড় করছেন তারা।
শপিং করে তো মজাই লাগে, শপিং তো সবারই পছন্দ। আমার 3 পিস টপস, টি শার্ট আর জিন্স আর ওর প্যান্টস, টি শার্ট। এই কিছুক্ষণ আগে আমি বেবির জন্য কিনেছি আর হাজবেন্ডের জন্য কেনা হয়েছে, আর আমি ঘুরছি কি কিনবো। নিজের জন্য পাকিস্তানি টাইপের ড্রেস নিয়েছি এবার, এটা তো এখন চলতেছে ট্রেডিশনাল, এই জন্য এটাই নিয়েছি। এক ছাদের নিচে মিলছে নামি দামি সব ব্র্যান্ড। পছন্দের পোশাকের পাশাপাশি পাওয়া যাচ্ছে জুতো, কসমেটিক্স, জুয়েলারি সহ ঈদ উৎসবের প্রয়োজনীয় সব পণ্য। এক ছাদের নিচে পছন্দের সবকিছু পাওয়ায় খুশি ক্রেতারাও। এশিয়ার সর্ববৃহৎ মার্কেট যমুনা ফিউচার পার্ক, এবার সমস্ত কেনাকাটা যমুনা ফিউচার পার্কে হয়েছে এবং এটা আমাদের ফেভারিট মার্কেট। আমি আবার আসছি এখন শপিং করতে। এখন একটা ড্রেস নিয়েছি, তারপর অ্যাকসেসরিজ নিয়েছি, ভালোই সব এখানে মোটামুটি। ঈদ উপলক্ষে বিপণী বিতানগুলো দিচ্ছে বিশেষ মূল্য ছাড় বা লোভনীয় অফার। সুযোগে তা লুফে নিচ্ছেন ক্রেতারাও। কয়েকটা ফ্লোরের ভিতরে সবই পাওয়া যায়, মানে আপনি বিভিন্ন জায়গায় আমার যাওয়া লাগছে না, এটা বড় অ্যাডভান্টেজ যমুনা ফিউচার পার্ক। প্রত্যেকটা দোকানেই দেখেছি যে ডিসকাউন্ট আছে, তারা লিস্ট দিয়ে দিয়েছে যে এই কার্ডে এত বা এটা নিলে এত, এরকম ডিসকাউন্ট দিয়েছে। আর তাছাড়াও কিছু কিছু ইন্ডিভিজুয়াল দোকান তারা নিজেরাও কার্ড বাদেও মানে প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দিয়েছে। এবার নারীদের পছন্দের শীর্ষে পাকিস্তানি 3 পিস, দেশি শাড়ি আর ছেলেদের পায়জামা, পাঞ্জাবি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে পালিত হয়েছে স্বাধীনতা দিবস। দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সারোয়ার জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর হয় জাতীয় সঙ্গীত পরিবেশন। আয়োজনে বক্তব্য দেন দূতালয় প্রধান AKM মহিউদ্দিন কায়েস, দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান এবং দূতাবাসের তৃতীয় সচিব মামুনুর রশিদ তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী এবং বাংলাদেশ কমিউনিটির নেতারা। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে করা হয় বিশেষ মোনাজাত। মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। হাই কমিশনার মোহাম্মদ শামীম হাসান জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও হাই কমিশনের কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন সভায়। মহান মুক্তিযুদ্ধ ও 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। এ সময় মহান মুক্তিযুদ্ধ ও জুলাই আগস্ট অভ্যুত্থানের ওপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে দূতাবাস চত্বরে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন। এরপর দূতাবাসে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনে শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই আগস্ট আন্দোলনে নিহত সকল শহীদকে শ্রদ্ধাভরে স্মরণ করেন রাষ্ট্রদূত। অর্জনে শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই আগস্ট আন্দোলনে নিহত সকল শহীদকে শ্রদ্ধাভরে স্মরণ করেন রাষ্ট্রদূত। পর্তুগালে বিএনপির আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন পর্তুগাল বিএনপির সদস্য জামিল মিয়া। মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে পালন করা হয় 1 মিনিট নীরবতা। আয়োজনে সভাপতিত্ব করেন পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম সদস্য সচিব মাহফুজুল আলম সোহাগ। প্রধান অতিথি ছিলেন আহ্বায়ক আবু ইউসুফ তালুকদার। প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব সাইফ আহমেদ সুইট। এছাড়াও বক্তব্য রাখেন পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমল আহমেদ, শামসুজ্জামান জামান, মোহাম্মদ আব্দুল হাকিম মিনহাস সহ আরো অনেকে। পবিত্র রমজান উপলক্ষে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন বার্সেলোনার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বার্সেলোনার শাহজালাল জামে মসজিদে এই আয়োজন হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি মাহবুব রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিম। সংগঠনের সদস্যরা ছাড়াও অনুষ্ঠানে স্থানীয় কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আরও ছিলেন আজিজ আহমেদ, মিনহার আহমেদ, মইনুল ইসলাম ও শিপলু আহমেদ সহ আরো অনেকে। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। লেবাননে
মানব কল্যাণ সংগঠন আদবাইয়া নাকাশ আওকার এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে শনিবার আদবাইয়াতে এই আয়োজন হয়। সংগঠনটির সাধারণ সম্পাদক কাউসার আহমেদ এর সঞ্চালনায় মিলাদ ও দোয়া পরিচালনা করেন সংগঠনটির সভাপতি রফিকুল ইসলাম দেওয়ান। এ সময় উপস্থিত ছিলেন আলমগীর হোসেন আব্বাস প্রধান, কাদের মোল্লা, বাবুল মিয়া, মানিক হাওলাদার সহ আরও অনেকে। সবশেষে দেশ ও মুসলিম জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়। পর্তুগালে জুরি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ এনামুল করিম। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আসাদ মিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ খান জুয়েল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা তজমুল আলী এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্য সানু আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের কমিউনিটি নেতারা। ইফতার শেষে বাংলাদেশ সহ ফিলিস্তিনবাসীর জন্য বিশেষ দোয়া করা হয়। এভাবেই হাজার হাজার মাইল দূরে এলাকার সকল মানুষকে নিয়ে আয়োজনের মাধ্যমে সবাই একতাবদ্ধ থেকে এলাকার মানুষের, অসহায় মানুষের উপকারে আসতেছে। শুধু ইফতার মাহফিল নয়, এর পাশাপাশি আমরা জুরি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমাজের উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। মধ্যপ্রাচ্যের নারীদের ঐতিহ্যবাহী পোশাক আবায়া বা বোরখা। অনেক প্রবাসী বাংলাদেশি আরব বিশ্বে আবায়ার ব্যবসা করে হয়েছেন সফল। তাদের একজন ওমান প্রবাসী জসিমউদ্দিন সোহেল। দিন দিন বাড়ছে তার উৎপাদিত পোশাকের চাহিদা। ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। প্রায় দেড় যুগ আগে ভাগ্যের চাকা পরিবর্তনে ওমানে পাড়ি জমান বাংলাদেশের রাঙামাটি জেলার জসিমউদ্দিন সোহেল। দেশের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি সেখানে চালু করেন বোরকা বা আবায়া তৈরির একটি কারখানা। উৎপাদিত পোশাক বাজারজাত করতে খোলেন একটি দোকান। একে একে তিনি এখন 24টি বিপণী বিতানের মালিক। সবগুলো দোকানই ওমানের রাজধানী মাসকাটে। সোহেল আবায়া নামের প্রতিষ্ঠানটিতে এখন কাজ করছেন 200-রও বেশি প্রবাসী বাংলাদেশি। আমি একটা ফ্যাক্টরি করলাম ছোট করে, মাশাআল্লাহ ফ্যাক্টরি থেকে আমি কিছু হোলসেল সেল করছি বাইরে, দেখি যে মোটামুটি একটা ভালো প্রফিট হচ্ছে। এরপর আমি আস্তে আস্তে দোকানের দিকে আগাচ্ছি। লাস্টে একটা দোকান দিলাম, মাশাআল্লাহ ওই দোকান থেকে আমার ভালো প্রফিট হচ্ছে দেখছি। এরপর আমি আস্তে আস্তে একটা বাড়িতে 2টা, 3টা, 4টা, 5টা। আমার স্টাফ আছে 200 জনের মতো। সবচেয়ে ভালো কথা হচ্ছে আমি ওই বাংলাদেশি স্টাফ আমার সবগুলো এখানের মধ্যে ওই যারা দোকানের মধ্যে আছে। প্রতিদিন সকালে বিভিন্ন আউটলেটে গিয়ে তিনি সারাদিনের কাজ বুঝিয়ে দেন কর্মচারীদের। দেশীয় মালিকের অধীনে প্রবাসের মাটিতে কাজ করতে পেরে বেশ খুশি তারা। আলহামদুলিল্লাহ, আমাদের অনেক ভালো লাগে বাংলাদেশের অধীনে কাজ করে। এখন আমাদের সবকিছু ভালো দিক দিয়ে বেতন এবং সবকিছু চাকরি মোটামুটি ভালো আছে। সোহেলের কারখানায় উৎপাদিত পোশাকের সুনাম দিনে দিনে ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে। বিভিন্ন দেশের মানুষ তার দোকান থেকে বোরকা কিনে থাকেন। কাপড়ের মান ও কর্মচারীদের আচরণে বেশ খুশি তারা। সোহেলকে প্রায় 15 বছর ধরে দেখে আসছি আমি। একটা দোকান থেকে সে আজ 24টা দোকানের মালিক। অনেক সৎ ও পরিশ্রমী সে। আমি তার সফলতার জন্য দোয়া করি। পরিবারের সদস্য ও বান্ধবীদের নিয়ে সবসময় এখানে বোরখা কিনতে আসি। তারা অত্যন্ত নিখুঁতভাবে বোরখা তৈরি করেন, যা আরবের মেয়েদের পছন্দের শীর্ষে। ভবিষ্যতে আরও বড় পরিসরে কারখানা প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে এই উদ্যোক্তার। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। প্রতি বছরের মতো এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে খুলনা বিভাগীয় সমিতি ইউকে। ব্রিটেনের বাঙালি পাড়া হোয়াইট চ্যাপেল এলাকার লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি হলে এর আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি নাহিদ নেওয়াজ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ABM অ্যাকাউন্টিং এর প্রিন্সিপাল আসহাবুল হোসেন। বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা শফিকুর রহমান বিপ্লবী। সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আবুধাবির উদ্যোগে ইফতার মাহফিল ও নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠান। রোববার শহরটির এক রেস্তোরাঁয় হয় আয়োজন। সভাপতিত্ব করেন সংগঠনের নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ। প্রধান অতিথি ছিলেন আরব আমিরাত বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী সালাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সরাফত আলী, জাকির হোসেন, খতিব
আমানুল্লাহ কিবরিয়া সহ অনেকে। বক্তব্য রাখেন মোহাম্মদ আলী, প্রকৌশলী লুৎফর রহমান, আবু রাসেল, আব্দুল জলিল সহ আরও অনেকে। আয়োজনে উপস্থিত ছিলেন আবুধাবি বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় হয় বিশেষ মোনাজাত। ওমানে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সোশ্যাল ক্লাব নোয়াখালীর উইংয়ের সদস্যরা। এ সময় রাষ্ট্রদূত খন্দকার মিসবাউল আজিমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কমিটির নেতৃবৃন্দরা। উপস্থিত ছিলেন সোশ্যাল ক্লাব ওমানের নোয়াখালী উইংয়ের সভাপতি সেলিম উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক আবু ইউসুফ, সহসভাপতি আবুল হোসেন, প্রচার সম্পাদক আবদুল্লাহ সহ আরও অনেকে। এ সময় প্রবাসীর মাঝে সচেতনতা সৃষ্টি করতে ক্লাবের সদস্যদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রদূত। এবার হামাসের বিরুদ্ধেই বিক্ষোভ করল গাজাবাসী। মঙ্গলবার উপত্যকার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়ায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটির বিরুদ্ধে বিক্ষোভে নামেন প্রায় 100 বাসিন্দা। হামাসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যুদ্ধ বন্ধের দাবিতে স্লোগান দেন তারা। ব্যানার হাতে ইন্দোনেশিয়ান হাসপাতালের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা। হামাস সদস্যদের উপত্যকা ছাড়ার দাবিও জানান কেউ কেউ। তবে কে বা কোন সংগঠন বিক্ষোভের আয়োজন করেছে তা জানা যায়নি। ইসরায়েলের 7 অক্টোবরের হামলার পর এটি গাজায় হামাসের বিরুদ্ধে সবচেয়ে বড় বিক্ষোভ বলে দাবি করা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন, আহত 5 জন। বুধবার বিকেলে ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে দাঁড়িয়ে থাকা আপন পরিবহনের বাসকে নড়াইল এক্সপ্রেসের দ্রুতগামী একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে নিহত হন সালেহা খাতুন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানায়, দুমড়ে মুচড়ে যাওয়া বাস দুটিকে জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে। রাজশাহীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় বেলপুকুর রেলগেটে এলাকায় এই দুর্ঘটনার প্রাণহানি হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, রেলগেটে ব্যারিকেড অমান্য করে মোটরসাইকেল নিয়ে পার হতে গেলে পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলা বান্ধা ট্রেনের সাথে ধাক্কা লাগে। ঘটনাস্থলে মারা যান মিজানুর ও জহুরুল নামের 2 আরোহী। তা চাঁদপুর বাজার এলাকার বাসিন্দা। সিলেটে সর্বস্তরে শ্রদ্ধায় বিদায় জানানো হলো 21শে পদকপ্রাপ্ত লোকসঙ্গীত শিল্পী সুষমা দাসকে। বুধবার রাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে শেষ শ্রদ্ধা জানান নগরবাসী। এ সময় বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংগঠন, প্রগতিশীল রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বার্ধক্যজনিত কারণে হাওলাদার পাড়ার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 95 বছর। বর্ণাঢ্য জীবনের অধিকারী সুষমা দাস একসাথে গান করেছেন বাউল সম্রাট শাহ আব্দুল করিম, বাউল দূরবীন শাহ, বাউল আলী হোসেন সরকার, বাউল কামাল পাশা সহ বাংলাদেশের প্রমুখ প্রবীণ শিল্পীদের সাথে। লোকসঙ্গীতে অবদানের জন্য 2017 সালে 21শে পদকে ভূষিত হন তিনি। দর্শক, এখানে শেষ করছি যমুনা নিউজের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।